আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকের লাইভটা আসলে 10টার সময় শুরু হওয়ার কথা ছিল, তো একটু দেরি হয়ে গেল, এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আজকের বিশেষ ক্যান্সার আনসার লাইভ, আজকের বিষয় হচ্ছে কেমোথেরাপি কি, কেন এবং কিভাবে। আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো দয়া করে কপি করে এখানে দিবেন। অনেক বড় বড় প্রশ্ন আমার আসলে মনে নাই, মাথায় নেই, তো আপনারা এখানে প্রশ্ন করবেন, তাহলে আমি এখান থেকে দেখে দেখে চেষ্টা করব উত্তর দেওয়ার। প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে, আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আমরা মতামত দিই, আমরা প্রশ্ন উত্তর করি। তো তারই অংশ হিসেবে আজকের লাইভটি। তো যারা শুনছেন তারা শুনতে পারছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা কোন কোন অঞ্চল থেকে বা আপনাদের প্রশ্ন, কেমোথেরাপি সংক্রান্ত প্রশ্নগুলো করবেন দয়া করে, তাহলে আমার উত্তর দেওয়াটা সহজ হবে। তো প্রিয় দর্শক, কেমোথেরাপি হচ্ছে এমন একটি ক্যান্সার চিকিৎসার একটি প্রাচীনতম একটি পদ্ধতি। তো এই পদ্ধতিটা কি, এখানে কিছু কেমোথেরাপিউটিক ড্রাগ, যে ড্রাগগুলো আসলে সাইটোটক্সিক মানে শুধুমাত্র ক্যান্সার কোষকে ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন। তো এই ড্রাগগুলো আমরা যে কোনো ফর্মে দিতে পারি, যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্ট্রাভেনাস ফর্মে দেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে ওরাল কেমো দেওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট টিউমারের মধ্যে ইনজেকশনের মাধ্যমেও কিন্তু কেমোথেরাপি ড্রাগগুলো দেওয়া হয়। কেমোথেরাপি কতদিন দেওয়া যায়? কেমোথেরাপির সাধারণত আমরা দেখা যায় যে 6 সাইকেল আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা 9 সাইকেল পর্যন্ত যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে মেনটেনেন্সের জন্য, অর্থাৎ চিকিৎসা যদি আশানুরূপ ফল হয়, সেক্ষেত্রে মেনটেনেন্স করার জন্য এটাকে আমরা দীর্ঘমেয়াদী 1 বছর পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি। তো প্রিয় দর্শক, কেমোথেরাপি নিয়ে আমাদের ভিতরে অনেক মিথ কাজ করে। সেই মিথগুলোর মধ্যে বেশিরভাগই আসলে নেগেটিভ, যেটা আসলে হতাশাব্যঞ্জক বা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য এটা আসলে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। সেটা হচ্ছে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া। কেমোথেরাপি যেহেতু একটি সাইটোটক্সিক ড্রাগ দিয়ে যেহেতু থেরাপি দেওয়া হয়, তো সেক্ষেত্রে আসলে এর কিছু অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। কারণ আমরা যখন ব্লাডের মাধ্যমে বা ওরালি আমরা যখন ইনটেক করছি, সেটি সার্কুলেট হচ্ছে তো আমাদের ব্লাডের মাধ্যমে। দেখা যায় যে বডির ভিতরে ক্যান্সার লাইক সেল যেগুলো রয়েছে, ক্যান্সার লাইক সেল বলতে ক্যান্সারের বৈশিষ্ট্য কি, এটা অনিয়ন্ত্রিতভাবে এটি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো অর্থাৎ র্যাপিডলি এটা বৃদ্ধি হতে থাকে। তো অনুরূপভাবে যে আমাদের এপিথেলিয়াল কোষগুলো বা আমাদের অন্ত্রের কোষগুলো, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এই যে কোষগুলো বা ব্লাডের কোষগুলো যেগুলো দ্রুত টার্নওভার হয়, সেই কোষগুলোর উপরে এর ইফেক্টটা থাকে। যেমন আমি বলতে পারি, কেমোথেরাপির সময় দেখা যায় যে অনেকের নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। এটি হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা পরিপাকতন্ত্রের যেই আবরণী যেই কোষ রয়েছে, সেই কোষগুলোর উপরে এর ইফেক্টের কারণে। আবার রক্ত কণিকা কমে যায়, যেমন আমাদের WBC, তার হাফ লাইফ হচ্ছে, তার লাইফ স্প্যান হচ্ছে 7 to 10 days। তো দেখা যায় যে এই কোষগুলোরও অনেক সময় কমে যায়, অনুচক্রিকা কমে যায়, রক্তে হিমোগ্লোবিন কমে যায়। তো এই জন্য আসলে আমাদেরকে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হয়। কিন্তু এটা মনে রাখা দরকার যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কোনোটাই কিন্তু জীবনঘাতী নয়। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কোনোটাই কিন্তু জীবনঘাতী নয়। হ্যাঁ, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, তার অন্যান্য কারণ, অনেক কারণ রয়েছে, সেখানে মারা যেতে পারে, বাট এটা কিন্তু কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নয়। হ্যাঁ, যে কোনো মেডিসিনেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। এটা প্রতি লাখে 1-2 জনের হবে কি হবে না এটা কেউ জানে না, বলতে পারে না। তো যেমন প্যারাসিটামলও একটি ড্রাগ, এটা খুবই সেফ ড্রাগ হিসেবে আমরা জানি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো মানুষের ক্ষেত্রে এই প্যারাসিটামলই কিন্তু তার জন্য জীবনঘাতী রোগ হয়ে যাচ্ছে, জীবনঘাতী একটা ড্রাগ হচ্ছে, তার যদি সেইটাতে অ্যালার্জি থাকে।
সুতরাং মানে কেমোথেরাপির এই যে পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো আসলে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি, এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। তো সেজন্য আপনাদেরকে যেমন চিকিৎসককে যেমন ভূমিকা পালন করতে হবে, মেডিসিনগুলো প্রেসক্রাইব মেডিসিনগুলো খেতে হবে, একই সাথে আপনাকেও বাড়িতে নিয়মকানুন মেনে চলতে হবে এবং আপনাকেও বাড়িতে মানে নিজেকে সতর্ক থাকতে হবে। তো কেমোথেরাপির পরে সবচেয়ে খারাপ সাইড ইফেক্ট যদি হয় সেটি হচ্ছে অতিরিক্ত জ্বর, অতিরিক্ত বমি, অতিরিক্ত পাতলা পায়খানা। অতিরিক্ত জ্বর মানে 101 ডিগ্রি বা তার বেশি জ্বর, অতিরিক্ত বমি মানে 3 বার বা তার বেশি বমি দিনে, অতিরিক্ত পাতলা পায়খানা মানে দিনে 4 বার বা তার বেশি পাতলা পায়খানা। তো প্রিয় দর্শক, এই যে এইটা হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন বা এটি হচ্ছে খারাপ লক্ষণ আর কি। তো এইরকম রেড ফ্ল্যাগ সাইন যদি আপনার ক্ষেত্রে আসে তাহলে আপনি অবশ্যই আপনার অনকোলজিস্টকে জানাবেন এবং প্রয়োজনে আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে। আপনার জন্য যেহেতু আপনার শরীরে রক্তকণিকা কমে যেতে পারে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এমনিতেই দুর্বল, যার কারণে আপনার ক্যান্সার হয়েছে, তার উপরে আপনি কেমোথেরাপি নিচ্ছেন এবং আপনার শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে, যেটা আমাদের বডির ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো সুতরাং তখন দেখবেন যে আপনার শরীরে জ্বর আসতে পারে, যে কোনো ইনফেকশন চাঙ্গা হয়ে যেতে পারে। অতএব আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাত্রা বাড়িতে ফলো করবেন। আপনার রুমের মধ্যে জুতা পায়ে দিয়ে, স্যান্ডেল নট অ্যালাউড। আপনার বিছানায় কেউ বসবে না। আপনার রুমে এসে বসার জন্য কিছু টুল, চেয়ার বা সোফা রাখবেন। এরপরে আপনার প্লেট, বাটি, গ্লাস, পরিধেয় কাপড়, বিছনা চাদর সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে রাখবেন। আপনি মাস্ক ব্যবহার করবেন। রুমে কেউ আপনাকে ধরতে আসলে অবশ্যই সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এরপরে আপনি যেই খাবারগুলো খাবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে, জীবাণুমুক্ত করে, ভালো করে রান্না করে খাবার খাবেন। বাসি, পচা, ফরমালিনযুক্ত খাবার, বাইরের খাবার এগুলো অ্যাভয়েড করবেন। এরপরে আপনার যদি কখনো জ্বর আসে সেটা অবশ্যই আপনি আপনার বেড সাইডে একটি থার্মোমিটার রাখবেন। অনেক সময় দেখা যায় জ্বর জ্বর ভাব আসে কিন্তু থার্মোমিটারে আসে না, সেটা আসলে প্রকৃতপক্ষে জ্বর নয়। অতএব জ্বর আপনি যদি বলেন তাহলে অবশ্যই মেপে কত ডিগ্রি সেটি কিন্তু আপনাকে বলতে হবে এবং সেটি মাপতে হবে এবং একটা থার্মোমিটার আপনার কাছে রাখতে হবে। মনে রাখতে হবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তার জন্য সবচেয়ে উচ্চ ঝুঁকির যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ইনফেকশন। অর্থাৎ আপনার স্বাস্থ্যসম্মত জীবনযাপন আপনার চিকিৎসার মতোই আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। প্রিয় দর্শক, অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আমরা এখন প্রশ্নগুলো একটু দেখি। হ্যাঁ, শাকের হোসেন ভুইয়া, হ্যাঁ স্যার, দুবাই থেকে দেখছি, শোনা যায়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আশরাফুজ্জামান মারুফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া খন্দকার শান্তা, ওয়ালাইকুম আসসালাম। হায়দার আলী, ধন্যবাদ আপনাকে। তানিয়া খন্দকার শান্তা তিনি প্রশ্ন করেছেন যে খাদ্যনালী ক্যান্সার স্টেজ 3, 20 দিন আগে জেনেছি, রোগ শনাক্তের পরদিন থেকেই ট্রিটমেন্টে এগিয়েছি, একটা কেমো দিয়েছি, রেডিওথেরাপির জন্য সিটি সিমুলেশন করেছি, আর 10 দিনের মধ্যেই এটা ট্রিটমেন্ট শুরু হবে। আইএমআরটি অবস্থায় ট্রিটমেন্ট নিলে পেশেন্ট কতটুকু সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে? আচ্ছা, আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আপনি যদি খাদ্যনালীর ক্যান্সার অর্থাৎ ইসোফেজিয়াল ক্যান্সার স্টেজ 3-তে থাকেন, তার মানে আপনার রোগটি আপনার হচ্ছে ইসোফেগাস এবং তার পার্শ্ববর্তী লিম্ফ নোডেও গিয়েছে। এমত অবস্থায় এটি একটি লোকালি অ্যাডভান্স ডিজিজ হিসেবে আমরা ট্রিট করি, যেখানে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুইটারই দেওয়ার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে সম্ভবত সেই ইয়েতেই যাচ্ছে। আর ইসোফেগাস ক্যান্সার এটি আসলে একটি লম্বা স্ট্রাকচার, উপরের দিকে ম্যানেজমেন্ট একরকম, নিচের দিকে পেটের দিকে, বুকের দিকে ম্যানেজমেন্ট আরেক রকম। তো এখানে সার্জারিও আরেকটা বড় একটি রোল প্লে করতে পারে। তো এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আসলে আপনার সবগুলো স্টেপ যদি আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন এবং ডিলে না করে দ্রুত সম্পন্ন করতে পারেন তাহলে আপনার ভালো হওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আশা করতে পারি। শাকের হোসেন ভুইয়া, স্যার আমার আম্মার স্টোমাক ক্যান্সার 3 উইকস হলো, অপারেশন করেছি, এখন কেমো একটু দেরিতে দিলে কি কোনো সমস্যা হবে? প্রথম প্রশ্ন হচ্ছে আপনি দেরিতে কেন দিবেন?
একটি ক্যান্সার, সে কিন্তু তার এই কোষটার ধরনই হচ্ছে এটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হতে চায় এবং সবসময় এটি মাল্টিপ্লিকেশন করে, আপনার বডির মেকানিজম এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ আপনি যখন একটা কোষকে বাড়তে দিবেন, সেটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, 16টা, 32টা, 64, 128, 256, 512, 1000, 2000, 4000, 8000, 16000, 32000 কোষ হয়ে যাবে। একটা কোষ যদি আপনি 10-12 বার বিভাজিত হয়, আমরা মনে করি 10 দুগুণে 20টা হবে, কিন্তু ক্যান্সার কোষ কিন্তু আপনার 30,000, 32,000 কোষ হয়ে যাচ্ছে। এই সময়টা আপনি দিবেন কেন? এটা হচ্ছে আপনার একটা যুদ্ধক্ষেত্র। আপনি, আমাদের স্যাররা বলতো যে ক্যান্সার হচ্ছে একটা সাপের মতো, এটাকে আপনি এক কোপে আপনাকে ঠিক করতে হবে। সে যদি সবল দেওয়ার সুযোগ পায়, ফিরে আসার সুযোগ পায়, তখন আপনি অনেক খরচ করবেন, অনেক ইফোর্ট দিবেন, বাট ওই রকম আউটকাম আপনি পাবেন না। অতএব আপনাকে দ্রুত অপারেশন করার 3 to 4 উইক্সের মধ্যে আপনি চিকিৎসা শুরু করে দিবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে শেষ করবেন, এইটাই আমার পরামর্শ থাকবে। মারিয়া ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনাকে ধন্যবাদ। রিমি, হ্যাঁ, তিনি বলছেন স্যার রোগী কেমন নিচ্ছে, এরকম সময় এগুলো খাওয়া যাবে? আচ্ছা, পানির সাথে কাঁচা হলুদের রস, গোলমরিচ গুঁড়ো হালকা, এতে কেমন উপকার হয় এগুলোর জন্য আসলে এইগুলো সম্পর্কে আমার সেরকম আইডিয়া নাই। আপনি রোগীর জন্য যেটা রুচিকর সেই খাবারগুলোই খাওয়াবেন। ওয়াদুদ আহমেদ, লা বাসাতুন তাহুরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, আপনি একটু দোয়া করেছেন। হ্যাঁ, শরীফুল ইসলাম সরকার আপনার হোয়াটসঅ্যাপে কাগজ পাঠিয়েছে, ওকে ধন্যবাদ, আমি সময় পেলে দেখব। অর্পিতা আইসি, আমার মায়ের জরায়ুমুখ ক্যান্সার, স্টেজ 2-এ, 10 মাস হলো। আচ্ছা, 10 মাস আগে ট্রিটমেন্ট, সার্জারি, রেডিয়েশন, কেমো সব করানো হয়েছে, এখন ফিরে স্টেজ 3-তে ফিরে এসেছে, করণীয় কি এখন? ধন্যবাদ। আসলে ক্যান্সার চিকিৎসার পরেও আমরা অনেক সময় দেখি, যেমন আপনি যেটা বললেন ঠিক এরকমই একটি ব্যাপার আমার ক্ষেত্রেও ঘটেছে। আজকে একটি পেশেন্ট দেখলাম, তিনি 1 বছর আগে চিকিৎসা শেষ করেছেন, ফেব্রুয়ারিতেও তার এমআরআই রিপোর্ট একদম নর্মাল, নো সাইন অফ রিকারেন্স। তারপরে সে রিসেন্টলি আরেকটা রিপোর্ট করে, সিটি স্ক্যান করে আমরা দেখতে পারলাম যে তার রোগটি ওই স্থানে ফিরে এসেছে। আপনার ওই স্থানে ফিরে আসার অর্থ হচ্ছে যে সেখানে আপনি তো একবার রেডিওথেরাপি দিয়েছেন, আপনি সার্জারিও করেছেন, এক্ষেত্রে আপনার নেক্সট প্ল্যান অফ ম্যানেজমেন্ট আপনার ডক্টরের কাছ থেকে শুনবেন। তো রেডিওথেরাপি যেহেতু একবার দেওয়া হয়েছে, সেহেতু রেডিওথেরাপি গুড চয়েস নয়। এক্ষেত্রে সার্জারি যদি করা যেতে যায় তাহলে সেটা অপেক্ষাকৃত ভালো, আর কেমোথেরাপি আমার মনে হয় যে একটি ভালো অপশন। তো এটাই, তবে এখানে আসলে কিউরেটিভ সার্জারি যদি করা যায় তাহলে ভালো, আদারওয়াইজ আসলে প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট বা কন্ট্রোলে রাখার জন্য নিয়ন্ত্রণমূলক ম্যানেজমেন্টগুলোই এখন আর কি করতে হবে। যদি সার্জারি করা যায় তাহলে এটি বেটার রেসপন্স হবে আর কি, আমার মনে হয়। তারপরে রোগী দেখে আপনার অনকোলজিস্টই ভালো সিদ্ধান্ত দিতে পারবেন আশা করি। সৌরভ শুভ হৃদয়, স্যার 3টা লিম্ফ নোড পজিটিভ হলে কয়টা কেমো দিতে হবে? খাদ্যনালীতে টিউমার হয়েছিল। এইভাবে তো আসলে চিকিৎসার ক্ষেত্রে বলা মুশকিল। কেমোথেরাপি দিলে তো সাধারণত আপনাকে 6টা ডোজ থাকে, সেটা আমরা কমপ্লিট করতে বলি, 6টাই কমপ্লিট করতে হয়। আমার মায়ের জরায়ুমুখ ক্যান্সার 2-এ, আচ্ছা এটা আপনি তো বলেছেন। ডিজে স্টেন্ট বসানো অবস্থাতেই কি কেমো দিব? ও আচ্ছা, ধন্যবাদ। আপনি লেফট সাইডের হাইড্রোনেফ্রোসিস হয়েছে, হ্যাঁ এটাই হয়। আমি বলতে চেয়েছিলাম যে যখন ফিরে আসে তখন দেখা যায় যে পেলভিক ওয়ালের সাথে স্ট্রাকচারগুলো ইনভলভ করে, সাধারণত দেখা যায় যে ইউরেটারকে ইনভলভ করলে হাইড্রোনেফ্রোসিস হয়। আপনি অবশ্যই ডিজে স্টেন্টিংটা বসান, তাহলে আপনার কিডনিটা সেফ থাকবে। এবং একটি সার্ভাইকাল ক্যান্সারের কিন্তু মোড অফ ডেথ কিন্তু রেনাল ফেলিওর, অর্থাৎ আপনাকে কিডনিকে ফার্স্ট চয়েসে রাখতে হবে, কিডনিকে আপনাকে সেভ করতে হবে। তো এই অবস্থায় ডিজে স্টেন্ট বসিয়ে আপনার যদি রেনাল ফাংশন যদি ভালো থাকে, অবশ্যই আপনি কেমোথেরাপি দিতে পারেন। শাকের হোসেন ভাইয়া, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। মিলন খান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। মিলন। গৌরব সরকার, স্যার আমি লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা রোগে আক্রান্ত, আমি মেইনটেন্যান্স কেমোথেরাপির মধ্যে আছি, তবে এখন কেমো দেওয়ার পর করটান 100 mg 5 দিন চলার পর ধীরে ধীরে
শরীরে চাকা চাকা এনার্জির মতো হচ্ছে। ও আচ্ছা, এটা আপনি একটা স্টেরয়েড কটন খাচ্ছেন, সেটা হচ্ছে একটা স্টেরয়েড। স্টেরয়েড খেলে অনেক সময় ভাস্কুলাইটিস হয় এবং ভাস্কুলাইটিসের কারণে আপনার শরীরের স্কিনের নিচে চাকা চাকা হয়। যারা ফেয়ার স্কিন, যারা ফর্সা মানুষ, তাদের ক্ষেত্রে এটা বেশি বোঝা যায়। তো সেক্ষেত্রে আপনার স্টেরয়েডের সাইড ইফেক্ট এটি একটি আমার মনে হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন। যদি ওভারডোজ হয়ে থাকে তাহলে স্টেরয়েড খাওয়াটা আপনাকে মানে করতে হবে আর কি, আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, শফিকুল ইসলাম সরকার, পাকস্থলী টিউমার সার্জারি হয়েছে স্টেজ 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবার বয়স এত, 7 দিন পর বাড়িতে এসেছেন। আচ্ছা, পাকস্থলী সার্জারি হয়েছে স্টেজ 3, 25টা নোট, 4টা নোট পজিটিভ, মার্জিন ফ্রি, লিভার ফুসফুস আক্রান্ত হয় না, পাকস্থলী নিচে 2টা টিউমার কাটা। তো অনেক বড় লেখা, আমি এটা পড়ে আপনাকে পরে রিপ্লাই দিব। ক্যান্সার বিষয়ে দেখানোর পর 15 দিন পর প্রবাসে কুয়েতে আছে, অনেক টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, আপনার রিপোর্টগুলো আমাকে পাঠান, আমি কোনো সাজেশন দেওয়া গেলে আমি চেষ্টা করব। সাদিয়া আক্তার কণা, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে একটু আগে রিপোর্টগুলো দিয়েছি। হ্যাঁ ধন্যবাদ, আমি দেখব। মঞ্জুর মোর্শেদ নিতুল, স্যার কেমন লাইন সম্পর্কে জানতে চাই, যেমন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন থেকে। ধন্যবাদ। আমরা যখন একজন ক্যান্সার পেশেন্টকে আমরা যখন কেমোথেরাপি দেই, তখন আমরা কেমোথেরাপি আমরা ফার্স্ট লাইন কেমোথেরাপি চুজ করি, যেটা কমনলি ইউজ হয় এবং যেটার মাধ্যমে সবচেয়ে সবচেয়ে এস্টাবলিশড ড্রাগ দিয়ে আমরা চেষ্টা করি। তারপরে যখন রোগটা যদি কোনো সময় আবার ফিরে আসে, তখন আমরা যেটা ইউজ করি সেকেন্ড লাইন, তারপরে আবারও যদি ইউজ করা লাগে সেটা হচ্ছে থার্ড লাইন ড্রাগ। এভাবে কেমো রেজিমেন প্রোটোকল চেঞ্জ করার মাধ্যমে আমরা এই ক্যান্সার যদি প্রোগ্রেসিভ ডিজিজ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা লাইন 1, 2, 3 এইভাবে করে থাকি ভিন্ন ভিন্ন ড্রাগ দিয়ে। সাদি একটা কণা, আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, টুয়েস্টে আছি, এখন করণীয় কি একটু বলবেন? আচ্ছা ধন্যবাদ আপা, আপনার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটু নিরাময়যোগ্য ক্যান্সার এবং প্রাথমিক অবস্থায় এটা অলমোস্ট 100% নিরাময়যোগ্য। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এবং দ্রুত চিকিৎসা শুরু করে দেন। এটা হচ্ছে আমার পরামর্শ। আপনার অনকোলজিস্ট আপনাকে গাইড করতে পারবে। নীলপরি, আমার বাবার লাং ক্যান্সারের স্টেজ 4, 4টা কেমো দিয়েছে, এখন ডক্টর 21 দিন সার্কেলের আর কেমো দেয়নি, বললো 21 দিন পর দেখা করতে। আচ্ছা, 4টা কেমো দেওয়ার পরে সাধারণত আমরা ইভ্যালুয়েশন করি, হয়তোবা তিনি ইভ্যালুয়েশন করতে চেয়েছেন এবং 21 দিন পরে আপনি দেখা করলে এই কেমো দিয়ে উন্নতি কতটুকু হলো হয়তো তিনি পরীক্ষা করে দেখতে পারেন। ওয়াদুদ আহমেদ, তিনি বলছেন স্যার আসসালামু আলাইকুম, রেডিওথেরাপি 23 ডোজ কমপ্লিট, 7 ডোজ বাকি, আদার্স পরীক্ষা রেজাল্ট নর্মাল, টিএমসিস ক্যান্সার সেন্টারে 4 স্টেজ ছিল, শরীরের ঘায়ের মতো বাহির হচ্ছে, সলিউশন কি স্যার? আচ্ছা, আপনাকে অনেক অনেক দোয়া শুভকামনা, আপনার উত্তম সেবা দান করুক আল্লাহ, কবুল করুক। আচ্ছা ধন্যবাদ। আসলে আমি তো আপনার রোগী সম্ভবত হেড নেক ক্যান্সারের রোগী, আমি যতদূর বুঝতে পারলাম স্টেজ 4-এ ছিল, বাট 7 ডোজ বাকি। আচ্ছা, আপনার কোথায় কেমো আসলে এটা তো বুঝতে পারতেছি না। আর রেডিওথেরাপি দিলে আসলে সাধারণত ঘা যদি বলেন, ওরাল ক্যাভিটি দিলে মুখে ঘা হতে পারে, আর শরীরের অন্য কোথাও দিলে আসলে স্কিন আলসারেশন হতে পারে, যেটা আসলে স্কিন রিয়াকশনের একটি ভ্যারাইটি। তো আপনাকে অবশ্যই আপনি অনকোলজিস্টকে আপনি একটু দেখান, আপনি সেই ঘায়ের ব্যাপারে পরামর্শ চান। তবে যেখানে আপনি রেডিওথেরাপি দিবেন সেখানে কিন্তু আপনাকে তেল, সাবান বা কসমেটিক্স জাতীয় কিছু লাগানো যাবে না, চুলকানো যাবে না, টাইট ফিটিং পোশাক কিন্তু আপনার পরা যাবে না। এই বিষয়টি আপনাকে কিন্তু নিজেকেই মেনে চলতে হবে, তা না হলে আপনার স্কিন রিয়াকশন বেশি হবে। রফিকুল ইসলাম, হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন।
সাদিয়া আক্তার কণা, স্যার আমাকে ডাক্তার বলেছে ব্রেস্ট কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় আছে? আচ্ছা, অবশ্যই উপায় আছে কেটে ফেলা ছাড়া। সেক্ষেত্রে আপনার অনকোলজিস্ট সাজেস্ট করতে পারেন। আপনার হিস্টোপ্যাথোলজি রিপোর্টের পরে আপনার এক্ষেত্রে আমরা বিবেচনা করি আপনার মানে রোগের স্টেজ বা পর্যায় কতটুকু বিস্তৃত আছে, এবং আপনার ইমিউন হিস্টোকেমিস্ট্রি রিপোর্টের মাধ্যমে আমরা দেখি যে আপনার মলিকুলার স্ট্যাটাসটা কি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, এবং আপনার ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যাবে কি না। আপনার অনকোলজিস্ট আপনাকে দেখে এই বিষয়ে পরামর্শ দিবেন, এবং তখন আপনি সার্জনের সাথে আলাপ করে আপনি তখন ব্রেস্ট কনজার্ভিং সার্জারিও করতে পারেন, কিন্তু সেটি মানে আপনার অনকোলজিস্টের সাথে সে বিষয়ে আলাপ করবেন। হ্যাঁ, অর্পিতা ঐশী, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আসলে মানে হয়তো আপনাকে কিছু সাজেস্ট করতে পারবো, বাট স্পেসিফিক হয়তো আপনাকে পরামর্শ দিতে পারবো না, কিন্তু আপনাকে আমি দেখে রিপোর্টগুলো দেখে দিতে পারবো। ঠিক আছে, আমার নাম্বার দেওয়া আছে, সব পোস্টের নিচেই আমার নাম্বার থাকে 01521258664। এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তানিয়া খন্দকার শান্তা, রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী? হ্যাঁ, আমি তো গতদিন রেডিওথেরাপি নিয়ে কথা বললাম আপা, আপনি গতদিনের লাইভটা একটু দেখে নিন। অবনী ইয়াসমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অবনী, কেমন আছো? আচ্ছা, তানিয়া খন্দকার শান্তা, আইএমআরটি রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কি? এইভাবে তো বলা যায় না, আপনি স্পেসিফিক বললে আমি বলতে পারতাম। আর আপনার গত ইয়েতে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে কেমোথেরাপি নিয়ে আপনারা কথা বলেন। আয়েশা আব্দুর রব জামান জমজম, স্যার আমি ঢাকা মিরপুর ডিওসিস থেকে। ধন্যবাদ স্যার। কেমোর লাইন সম্পর্কে জানতে চাই। আমি তো লাইন বললাম, কেমোর লাইন বলতে আপনি ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন মনে হয় বোঝাচ্ছেন, যেভাবে আমরা ইউজ করি। দেখা যায় প্রথমে ফার্স্ট লাইন কেমোথেরাপি যদি ফেল করে, প্রোগ্রেসিভ ডিজিজ যদি হয়, তাহলে আপনার সেকেন্ড লাইন ফেল করলে থার্ড লাইন ফেল করলে ফোর্থ লাইন, এরকমভাবে আসলে লাইনগুলো আসে, এবং ভিন্ন ভিন্ন ড্রাগ দিয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকলে আপনার রোগীকে চিকিৎসা করা হয়। রোমান হোসেন, আমার রেকটাম ক্যান্সার 3 নাম্বার স্টেজ ছিল। কেমোথেরাপি রেডিওথেরাপি শেষ করে অপারেশন করে ব্যাগ লাগানো হয়েছিল। গত 2 মাস আগে ব্যাগ রিমুভ করা হয়েছে। আমি কি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আগের মতো ফিরতে পারবো? আর ফলো আপ কতদিন করতে হয়? ধন্যবাদ ভাই। রেকটাম ক্যান্সার স্টেজ 3-তে কিউরেবল, এটা কিউরেবল ডিজিজ। এটা যদি আপনি আল্লাহ যদি চাই, আপনি চিকিৎসা যথাযথভাবে সম্পন্ন করেছেন, আল্লাহ চাইলে আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন, এবং সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যেহেতু আপনার ক্যান্সার হয়েছে বা হয়েছিল, তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই বিষয়টি মাথায় রেখে আপনাকে অবশ্যই স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল লিড করতে হবে। আপনাকে জীবাণুমুক্ত পরিবেশে জীবন করতে হবে, আর আপনাকে অতিরিক্ত পরিশ্রমের কাজ করা যাবে না। ফারুক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফারুক, কেমন আছো? ওয়াসিকুর রহমান পলাশ, দীর্ঘ 15 মাস আমার বাবা ফুসফুস ক্যান্সারের সাথে যুদ্ধ করে 29শে মে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আপনার বাবার জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমাদের অবনী, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আমরা এবং আমার মা আল্লাহর কাছে ইনশাআল্লাহ ভালো আছি। অবনীর মা আসলে স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার ছিল। উনি আসলে খুব ভালোবাসছেন আমাকে, এবং ওনার বাসায়ও আমি গিয়েছি। ওরা অনেক আন্তরিক, আমাকে অনেক মানে আন্তরিকভাবে আমাকে অনেক ভালোবেসেছে। আপা আসলে স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত হয়, ব্রেস্ট ক্যান্সারে। তারপরেও উনি প্রায় 3 বছর যাবৎ উনি ভালো ছিলেন। তো সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। তো আমরা দোয়া করি যাতে আপাকেও আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। অবনীকে ধন্যবাদ আমাদের মনে রাখার জন্য। গৌরব সরকার, স্যার টি লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা কতটা নিরাময়যোগ্য একটু জানাবেন। হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারবো? হ্যাঁ, আপনি যোগাযোগ করেন, আমি পরে আপনাকে দেখে আমি আইডিয়া দিব আর কি। আয়েশা আব্দুর রব জামজাম, স্যার আমার টিএনবিসি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত,
আমি আপনাকে দেখাতে চাই, কোথায় বসেন কি বলতে পারেন। আচ্ছা, আপনারা দেখাতে চাইলে আমার কাভার ফটোতে সব ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। সূর্য সাহা, স্যার আমার মায়ের জরায়ু ক্যান্সার স্টেজ 2B, কেমো, রেডিও, কেমো, ব্র্যাকিথেরাপি সবই শেষ। হঠাৎ পেটে ব্যথা, প্রস্রাবের চাপ আসে কিন্তু ক্লিয়ার হয় না। সিটি স্ক্যান টিউমারের কোনো সাইজ উল্লেখ নেই কিন্তু সন্দেহ করা হয়েছে। এখন ডাক্তার বললেন যে শরীর সুস্থ হলে আবার কেমো দিতে। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন, সঠিক কিনা? এখন ইউরোলজি ডাক্তার দেখাবো না কেমো শুরু করব? আসলে এইগুলো ক্লিনিক্যাল ডিসিশন, তো আমি আসলে স্পেসিফিকভাবে আপনাদেরকে বলতে পারবো না, সরি। আমি হয়তো ওভারঅল একটি পরামর্শ আপনাদের দিতে পারবো অ্যাওয়ারনেসের জন্য। তো এক্ষেত্রে আপনার অনকোলজিস্টই আসলে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। আমি বললে আপনি আরও কনফিউজড হয়ে যাবেন। সাদি আক্তার কনা, স্যার আমার রিপোর্টগুলো আপনাকে আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো দেখব। স্যার অর্পিতা ঐশী, কেমোথেরাপির সাইড ইফেক্ট কতদিন পরে দূর হয় এবং আমার মায়ের আগের বারের কেমোর পর থেকে এখনও শরীরে চুলকানি পায়, অবশ্য তার টয়লেট ধরে রাখতে পারে না। 11 মাস আগে কেমো হয়েছিল। ধন্যবাদ। কেমোথেরাপির একটি কমন সাইড ইফেক্ট, সেটি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি আসলে একটি দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি আমাদের লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। দেখা যায় যে অনেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, তাদের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, কিডনি সমস্যা থাকে যাদের বেশি, তাদের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বেশি হয়ে থাকে। আবার এগুলো যারা দেখা যাচ্ছে বেশি ঠান্ডা বা বেশি গরমের কাজ করে বা বেশি গরম অবস্থায়, বেশি ঠান্ডা অবস্থায় তাদের হাতে এবং পায়ে অবশ হওয়ার এই প্রবণতা বা জ্বালাপোড়া করা বা শুয়ের মতো ব্যথা, যেটাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি, এই জিনিসটা তাদের মধ্যে বেশি দেখা যায়। তো এমত অবস্থায় আসলে তাদেরকে নিয়মিত ঔষধ খেতে হবে। আপনার বেশি গরম বা বেশি ঠান্ডা পরিবেশে যাওয়া যাবে না। আপনি কিছু ভিটামিন জাতীয় কিছু ওষুধ রয়েছে, যেমন নিউরোবি আমরা দিয়ে থাকি, 6 ফিট আমরা দিয়ে থাকি, এইগুলো করবেন। তবে আচ্ছা, আপনি খালি পায়ে হাঁটবেন না। আপনার পায়ে যদি অবশ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পায়ে কাটা ফুটলেও আপনি বুঝতে পারবেন না, বড় ইনজুরি হয়ে যাবে। তো এইগুলো আর কি। আর আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। আপনার মনে রাখতে হবে যে এই পেরিফেরাল নিউরোপ্যাথিগুলো অনেক সময় পার্মানেন্ট হয়ে যায়, অনেক সময় এগুলো আর রিকভার করা পসিবল হয়ে যায় না, হয় না। তবে আপনাকে নিয়মকানুনগুলো মেনে থাকলে আপনি অবশ্যই ভালো থাকবেন। আর এইটার সাথে যারা আমাদের মহিলা রোগী বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স হয় কেমোথেরাপি দিলে। সেক্ষেত্রে হাত পায়ে জ্বালা পোড়া এমনিতেই বেশি হয়ে যায় তাদের। তো সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে কিছু মানে এই রিলেটেড কিছু পিএমএস, মানে পোস্ট মেনোপোজাল সিমড্রোম তাদের ক্ষেত্রে আর্লি হয়ে আসে, তো সেক্ষেত্রে এই পোস্ট মেনোপোজাল কিছু মেডিসিন আছে, কিছু ড্রাগ আছে, সেগুলো খেলে তারা আবার অনেকেই ইমপ্রুভ করে। রমজান আলী, স্যার আমার আব্বুর খাদ্যনালীতে ধরা পড়েছে, করণীয় কি? হ্যাঁ ধন্যবাদ। খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে। এখন আপনি খাদ্যনালীর চিকিৎসা আসলে আপনাকে কিভাবে বলবো স্পেসিফিক, আপনি চিকিৎসাটা সম্পন্ন করেন। আপনি একজন ক্যান্সার ডক্টরকে আগে দেখান এবং তার পরামর্শ মতো টোটাল আপনি চিকিৎসাটা পরিচালনা করেন। তবে এখানে মনে রাখতে হবে আপনার কয়েকটি ট্রিটমেন্ট মডালিটি আছে, যেটা আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আপনি একজন ক্যান্সার অনকোলজিস্টকেও দেখাবেন, তার পরামর্শ মতো আপনি একজন সার্জনকেও দেখাবেন, যিনি হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জন। কার্ডিওথোরাসিক সার্জন তিনি মূলত এই অপারেশনগুলো, খাদ্যনালীর অপারেশনগুলো করে। এবং একই সাথে আপনি হচ্ছে আপনার হয়তো আপনার চিকিৎসার মধ্যে 3 ধরনের মডালিটি ট্রিটমেন্ট রাখারই সম্ভাবনা রয়েছে। যেমন মনে করেন যে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি। অতএব আপনি এই 3টা সিনক্রোনাইজ করে আপনি চিকিৎসার মাঝে গ্যাপ না দিয়ে দ্রুত চিকিৎসা সম্পন্ন করবেন আপনার অনকোলজিস্টের পরামর্শ অনুসারে। আশিকুজ্জামান মারুফ, স্যার বগুড়া ইবনে সিনায় বসে। ধন্যবাদ বগুড়া ইবনে সিনা থেকে তুমি। আমার রেকটাম ক্যান্সারের রোমান হুসাইন, ক্যান্সারের 2 বছর মোটামুটি সমস্ত চিকিৎসা শেষ, কিন্তু পায়ের ঝিমঝিম এখনও কমে না। আচ্ছা ভাইয়া, আপনার ক্ষেত্রে আসলে রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দেই, যেমন মনে করেন ক্যাপসিটাবিন, যেমন আমরা অক্সালিপ্ল্যাটিন, এই মেডিসিনগুলো দেই, যেমন ফলেনিক অ্যাসিড, মানে 5-ফ্লোরোইউরাসিল, এই মেডিসিনগুলো দিয়ে থাকি, যেগুলো আসলে
পেরিফেরাল নিউরোপ্যাথিটা আসলে বেশি করে, এর সম্ভাবনাটা বাড়িয়ে তোলে। তো সেক্ষেত্রে আসলে আপনাকে লাইফস্টাইলগুলো মেনটেন করতে হবে, নিয়মিত কিছু ড্রাগ রয়েছে সেগুলো খেতে হবে, আর আমি আগে যেগুলো বললাম আসলে ওইটাই আর কি। এখন অনেক সময় এটা পার্মানেন্ট হয়ে যায়, তো এটাকে মেনে নিয়ে আপনাকে আসলে চলতে হবে আর কি। প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আনসার লাইভে ছিলাম, অনেকেই প্রশ্ন করছেন, অনেক ইন্টারাকশন হচ্ছে, ভালো লাগছে। কিন্তু আচ্ছা, আবু তাহের প্রশ্ন করেছেন। আবু তাহের ভাই, সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আমি সৌদি আরব, আমার বাম পাশে থাইরয়েড অপারেশন করার পর রিপোর্ট এসেছে প্যাপিলারি ক্যান্সার। 2 মাস হলো অপারেশন করছে, এখন অপর পাশে অপারেশন করতে হবে। এখন আমি এখানে করতে চাই না, দেশে গিয়ে করতে চাই। এখন আমি কি করব? 2 মাস ছুটি নিয়ে গেলে আবার আসতে কোনো সমস্যা হবে কিনা, কাজ করা যাবে কিনা? আচ্ছা, প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার এটা অলমোস্ট 100% কিউরেবল। সম্ভবত আপনাকে প্রথমে হেমিথাইরয়েডেক্টমি করা হয়েছে, অনেক ক্ষেত্রে এটাকে গয়টার মনে করে প্রথমে করা হয়, পরবর্তীতে আপনার আসলে টোটাল থাইরয়েডেক্টমি হচ্ছে আপনার মূল চিকিৎসা। আপনার চিকিৎসার ক্ষেত্রে সাধারণত কেমোথেরাপি লাগে না, অপারেশন করে রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি চিকিৎসা দেশে নিয়ে আপনি চলে যেতে পারবেন, আপনি এটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। অতএব এটাতে দুশ্চিন্তার কিছু নেই। এক্ষেত্রে সাধারণত কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগে না, ভালো সার্জারি করে তারপরে রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়া লাগতে পারে, এটাই চিকিৎসা। জেলাল শিকদার, স্যার আমার বাবার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে গত 2 মাস আগে গোষ্ঠী পরপর 2টা কেমোথেরাপি দিয়ে লাস্ট কেমোথেরাপি গত 1 জুন দিয়েছি, এখন 2 দিন ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক আটকে আসছে, এখন নেবুলাইজার করছি, সবাই দোয়া করবেন। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, আপনার আব্বা সুস্থ হয়ে যাক, এই দোয়াই করি। মোহাম্মদ মাহমুদুর নবী, গত 25/6/26 আপনার কাছে চিকিৎসা করে ফার্মাগন নিয়ে এসেছি, তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু 3-4 দিন থেকে প্রস্রাব করতে কিনকিন করছে। প্রস্রাবে ইনফেকশন হতে পারে, প্রোস্টেট ক্যান্সারের রোগীদের সবচেয়ে বেশি কমন একটি ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি একটু পানি বেশি করে খাবেন, আর যদি বেশি সমস্যা হয় আপনি একটা ইউরিনারি রিপোর্ট করবেন, রিপোর্ট করে আপনি দেখিয়ে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে পারেন। রমজান আলী, খাদ্যনালী এর সার্জন বলেছে অপারেশন করতে হবে, কিন্তু আমরা চাচ্ছি কেমো রেডিও দিয়ে শেষ করতে, করণীয় কি? আসলে আপনার এটা না দেখে আসলে আমার পক্ষে বলা মুশকিল, সরি। আপনি আপনার অনকোলজিস্টের সাথে যোগাযোগ করেন, তখন তিনি অবশ্যই আপনাকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি সবার প্রশ্নের মোটামুটি উত্তর দিয়েছি, আবার অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু আমাদের একটু সময়ের সীমাবদ্ধতাও আছে। তো আপনারা আজকে যারা যুক্ত ছিলেন অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের আন্তরিকতা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো উপকারে আসতে পারি সেটা আমার জন্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।